ছাঙ্গু লেকে -4 ডিগ্রিতে এরকম গরম গরম মোমো আর ম্যাগির সাথে চা। ছাঙ্গু লেকের এই সাইডটা পুরো ফ্রিজ হয়ে গেছে। তোমাদের একটা ইনফরমেশন দিই, আর গ্যাংটক থেকে যখন নাথুলার জন্য বেরোবে তো তোমাদের আর্লি মর্নিং বেরোতে হবে, কারণ প্রথম যে চেকপোস্ট পড়বে সেটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট, যেটার লাস্ট টাইম হচ্ছে 10টা 30। 10টা 30-এর মধ্যে বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে হবে, না হলে 10:30টার পরে আর অ্যালাউ নেই। আর সেখানেই তোমাদের 10 টাকা করে টিকিটও কেটে নিতে হবে পার হেড নাথুলার জন্য, সেটা মিস করা যাবে না, না হলে আবার কিছু দূর গিয়ে আবার ব্যাক করে এসে সেই টিকিটটা কাটতেই হবে। আর বাকি হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন যেটা পড়বে, মানে নাথুলা যাওয়ার পথে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা নিচের দিকে পুরনো রাস্তা আর একটা নতুন রাস্তা যেটা উপর দিকে গেছে। সেই উপর দিকের রাস্তাটা ধরবে তোমরা, কারণ হচ্ছে উপর দিকে তোমরা ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার জায়েন্ট ভিউ, যেটা আমি সামনে তোমাদের দেখাচ্ছি। আর বাকি ওই রাস্তাতেই ছাঙ্গু লেক পেয়ে যাবে। তো আমাদের ডেস্টিনেশন ছাঙ্গু লেক। আর আমরা গত রাত্রে গ্যাংটকে পৌঁছেছিলাম রাত্রি 9টার দিকে। তোমরা আগের ব্লগগুলো দেখলে জানতে পারবে যে আমাদের সেই রাতে রাবাংলা থেকে গ্যাংটক আসতে হয়েছিল, বাট রাতে আর কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি, যার কারণে আমরা গ্যাংটকে ছিলাম দ্য লোনাক লেজার বলে হোমস্টেতে, মানে হোমস্টে তো না, হোটেলে। আমাদের অনলাইন বুকিং ছিল, আমরা বুকিংয়ের জন্য বলে রেখেছিলাম বলে আমরা হোটেলটা পেতে অসুবিধা হয়নি। বাকি আমাদের পারমিটের ব্যাপার যেটা আছে, নাথুলার জন্য পারমিট করতে হবে। তো পারমিটের ইনফরমেশানটা হচ্ছে পার বাইক তোমাদের হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে এজেন্ট চার্জ ধরে আর হচ্ছে গিয়ে নাথুলা চার্জ ধরে তোমার 1200 টাকা পড়বে পার বাইক। আর যদি তোমার কেউ কলিগ থাকে তোমার বাইকের পেছনে, তাহলে তোমার 1400 টাকা পড়বে, তাহলে তোমার পারমিট কমপ্লিট। আর পারমিটের জন্য বেস্ট হবে গানি ভাইয়া, আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তার নাম্বারটা। আর তোমাদের ডকুমেন্টস পাঠিয়ে একদিন আগে পারমিটের সমস্ত ব্যবস্থা করে নিতে হবে, আর তারপরে সন্ধ্যাবেলা এমজি মার্কে এসে সেটা গানি ভাইয়ার সাথে কথা বলে কালেক্ট করে নিতে হবে, তাহলে সকালে আর প্রবলেম হবে না। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে বের হওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক, যার হাইট হচ্ছে 12,313 ফিট। আর এই ছাঙ্গু লেকে একটা সুন্দর রোপওয়ে করানো হয়, যেটা স্নোক্যাপ মাউন্টেনের উপর দিয়ে। আর আমরা যে সময় গেছিলাম সেটা হচ্ছে গিয়ে ডিসেম্বরের একদম লাস্ট উইকে, মানে আমাদের পারমিট ছিল 30 আর 31 তারিখে। তো সেই সময় পুরো বরফের চাদরে ঢাকা ছিল স্নোক্যাপ মাউন্টেনটা। আর কি বলবো, যা ঠান্ডা, মানে ওয়েদার তখন হার্ডলি -4 ডিগ্রি থাকবে। আর তখন টাইম হচ্ছে গিয়ে সকাল 12টা 12:30। আর ভাবতে পারছো, আর এই ওয়েদারে বাইক চালিয়ে যা ফিল, সত্যি একটা অসাধারণ মানে অভিজ্ঞতা পেতে এই নাথুলা রাস্তাতে আসতে হবে। আমরা এত হাইটে এসে গাড়ি আমাদের 65-70-এ, মানে কি বলবো, মনে হচ্ছে যে একটা সমতল রাস্তায় NH রোডে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে না যে আমরা 12,000 ফিট উপরে এসে এরকম একটা রাইড করছি। সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। এই ফ্রেন্ডদের নিয়ে তোমরা এই বাইক ট্রিপটা একদম মানে 100% করতে পারো। আর অনেকেরই এটা কোশ্চেন থাকে যে বাইকে চালানোর জন্য কি সেই বড় সিসির বাইক লাগে, সেটা কখনোই, একটা নর্মাল 125 সিসির বাইক নিয়েও আসা যায়, শুধু ড্রাইভটা কেয়ারফুলি করতে হয়। ছাঙ্গুর পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাথুলা। আর সামনে দুটো রাস্তা পড়বে, যেটা হচ্ছে কি সারাথাং বলে একটা জায়গা আছে। সারাথাং থেকে উপরে 2 কিলোমিটার উপরে যেতে হবে, যেখানে হচ্ছে নাথুলা পড়বে। আবার ব্যাক এসে
সেখান থেকে তারপর কুকু লেকের রাস্তাটা চলে যেতে হবে। তো এখানে 2 কিলোমিটার আপ অ্যান্ড ডাউনে টোটাল 4 কিলোমিটার আমাদেরকে এক্সট্রা রাইড করতে হচ্ছে। ও বাবা, এখানে কি স্নো! এখানে সব টুরিস্ট দাঁড়িয়ে পড়েছে। এখানে একটু স্নোটা দেখা যাচ্ছে রাস্তার পাশে, বাকি কিছুটা রোদের জন্য সম্পূর্ণ রাস্তা পরিষ্কার করানো হয়ে গেছে। আর এরপরে আজকে আমাদের নাইট স্টে হবে কুকু লেকে। না, ভেবেছি প্রথমে নাথাং ভ্যালিতে থাকবো। নাথাং ভ্যালিতে মনে হয় হোমস্টে পাওয়া যাবে না, তো আমাদেরকে কুকু লেকেই থাকতে হবে। দেখা যাক কী হয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হরভজন সিং টেম্পল। এটা শুধু টেম্পল নয়, এটা হচ্ছে আমাদের ইমোশন, একটা মিস্ট্রি। যেটা গল্পটা আমি ছোট্ট করে বলে দিই। এই যে সিংজি ছিল, হরভজন সিংজি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 30শে আগস্ট 1946 সালে পাকিস্তানের গুজরানওয়ালা শহরে। সেখানে হচ্ছে গিয়ে তারপরে ওর ডিউটি পরে হচ্ছে নাথুলা চেকপোস্টে। এখানে ডিউটি চলাকালীন যখন ঘোড়ার যে মানে কপুলা নিয়ে যায়, তখন নিয়ে যাচ্ছিল টুকুলা থেকে ডং চুইলা থেকে। তো সেই সময় একটা অঘটন ঘটে, যেটা ওয়াটারফলে পড়ে যায়। দেন 2 কিলোমিটার দূরে সে পৌঁছে যায়। বাট সব সেনা ভাবছিল যে সিংজি হয়তো ডিউটি থেকে ভেগে গেছে, যখন ওর কোনো বডি পাওয়া যায় না। বাট কিছুদিন পরে মিস্ট্রি হচ্ছে একজনের স্বপ্নে এসেছিল। স্বপ্নে তখন তার বডি নিয়ে বলে যে এখানে গেলে প্লেসটার সন্ধান পাওয়া যাবে তার বডির। তারপরে সকালে গিয়ে দেখে যে হ্যাঁ, সেখানে তার রাইফেল ও বডি দুটোই পায়। তখন ওরা ভুলটা সূত্রে নিয়ে সেখানে তারপর তার রেসপেক্টভাবে তার অন্তিম সংস্কার করা হয়। কিন্তু এখনও মানুষের মানে সেনাদের স্বপ্নে আসে, যখন তারা কোনো যুদ্ধ চলাকালীন মানে এমনভাবে থাকে মনে হচ্ছে আত্মা মতো, ছায়ার মতো ওদের সাথে থাকে। সাথে ডিউটি চলাকালীন কেউ যদি ঘুমিয়ে যায় হাই অ্যালার্ট থাকলে, তখন বাবা এসে তাদেরকে থাপ্পড় মারে যেন তারা ঘুমোতে না পারে, এরমভাবে। তারপরেই তার টেম্পল এইভাবে যখন স্বপ্নে আসতে থাকে, তারপর তার টেম্পল বানানো হয়, যেটা হচ্ছে হরভজন সিং টেম্পল নামে পরিচিত। বাট তারপর থেকে সেই হরভজন সিংজির ডিনার, ব্রেকফাস্ট, এমনকি যে কোনো টাইমে মিটিংও চলাকালীন তার চেয়ার লাগানো হয়, যেন সে মনে হয় যে যেন সে আছে। সে ছুটিতে ট্রেনের স্পেশালভাবে সিট রিজার্ভ করা হয়, তার সাথে 2জন সেনাকেও পাঠানো হয়। আবার 2 মাস পর ছুটি কেটে গেলে আবার সেনাকে পাঠিয়ে আবার আনা হয় বাড়িতে, মানে ডিউটিতে, সরি। তো আর তারপরে 2006-এ তিনি রিটায়ার্ড হয়ে যান। আর রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ মানে মানুষের সম্পূর্ণ সেনার ছায়াভাবে এই নাথুলাতেই তার মন্দির বানানো হয়, যেটা হরভজন সিং মন্দির নামে পরিচিত। তা চলো দেখি আমরা এই হরভজন সিং মন্দিরটি। এটা হলো হরভজন সিং মন্দির। এখানে ঘন্টা আছে, এখানে অনেক মানুষ আসে এবং তার অস্তিত্ব রেখে যায়, যে হ্যাঁ এসেছি। আমরাও তার কিছুটা অস্তিত্ব এখানে রেখে গেছি। চলো দেখাচ্ছি। এটা হচ্ছে বাবার হচ্ছে অফিস, মানে যেখানে বসে সম্পূর্ণ কাজ করত। কৃপায় বাবাজি কি কুর্সি पर हाथ या पैर मत रखिए। जय हिंद सर जी, वंदे मातरम। এখানে হরভজন সিংয়ের সব কিছু রাখা হয়েছে। এটা হরভজন সিংয়ের বেড, যেখানে হরভজন সিং ঘুমাতো। এটাও বলা হয় যে সকালে যখন সব আসতো সেনারা, এই ঘরে এসে দেখতো যে তার চাদর অলরেডি গোছানো আছে, বাট রাতে যেটা চাদর মেলানো থাকতো। তো এটা হচ্ছে হরভজন সিং টেম্পল, যেটা সত্যি অসাধারণ একটা স্টোরি।